হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্পোকেন ইংলিশের বেসিক কোর্সের আজকের পর্যায়টি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যারা আজকের ভিডিওটিতে নতুন তাদের জন্য ছোট্ট রিকোয়েস্ট হলো, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই তারা ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অর্থ হলো চলমান বর্তমান কাল, অর্থাৎ কোনো কাজ যদি চলমান প্রক্রিয়ায় থাকে তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কেউ কোনো কাজ কন্টিনিউয়াসলি করতে থাকলে তখন সেইটার নাম হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে রুল নাম্বার 1-এ যেই ফর্মুলাটি এসেছে সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেসিক থিম অথবা বেসিক স্ট্রাকচার। সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেসিক গঠনটি হলো এভাবে: সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। সাবজেক্টের পরে এম ইজ আর অর্থাৎ বি ভার্বের তিনটার যে কোনো একটিকে নিতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য, প্লাস একটি আইএনজি যুক্ত ভার্ব নিতে হবে, অর্থাৎ একটি মূল ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে। যেমন আমরা ইংরেজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ। এখানে আমরা ইংরেজি শিখছি, এই শেখার কাজটি চলমান রয়েছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং কখন বর্তমানে কোনো কাজ চলমান রয়েছে, বর্তমানে কোনো কাজ চলমান রয়েছে এরকম বুঝালে তাহলে আমরা ইংরেজি শিখছি এই কাজটি বর্তমানে চলমান রয়েছে, এজন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এর গঠনে থাকবে সাবজেক্ট এবং এম ইজ আর এর যে কোনো একটি, তাহলে উই আর। এরপরে হলো ভার্বের সাথে আইএনজি, ভার্ব হলো লার্ন শেখা, তার সাথে আইএনজি যোগ করা হলো লার্নিং, এবং ইংলিশ হলো অবজেক্ট। পুরো সেন্টেন্সটি হলো উই আর লার্নিং ইংলিশ। এর পরের উদাহরণটি, তারা ইংরেজি বলছে, দে আর স্পিকিং ইংলিশ। এখানে স্পিক কথা বলা, তার সাথে আইএনজি হলো স্পিকিং ইংলিশ, তারা ইংরেজি বলছে বা ইংরেজিতে কথা বলছে। সে মসজিদে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মস্ক। এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। এখানে মস্ক বাদ দিয়ে আমরা এটার পরিবর্তে মসজিদ ব্যবহার করতে পারবো। উই আর, যেমন যদি আমরা উই দিয়ে বাক্য তৈরি করি, উই আর গোয়িং টু মসজিদ, আমরা মসজিদে যাচ্ছি। এখানে রয়েছে হি ইজ গোয়িং টু মসজিদ, যদি বলি তাতেও হবে। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আরেকটি উদাহরণ লক্ষ্য করা যাক। ছাত্ররা কলেজে যাচ্ছে, দ্য স্টুডেন্টস আর গোয়িং টু কলেজ। এখানে দ্য স্টুডেন্টস ছাত্ররা প্লুরাল, এই জন্য আর বসেছে গোয়িং টু কলেজ। আমি এখানে বিশ্লেষণ করছি না কখন আর, কখন ইজ, কখন এম বসবে, তার কারণ হলো এজন্যই বিশ্লেষণ করব না, তার কারণ হলো পূর্বের ভিডিওতে এগুলো আলোচনা করা হয়েছে, যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। এরপরে রুল নাম্বার 2, এখানে একটি ফর্মুলা রয়েছে, সেটি হলো কেউ কিছু করতে যাচ্ছে। একটি নতুন একটি ফর্মুলা, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে বেসিক গঠন সেটি নয়। বেসিক গঠনে এম ইজ আর থাকবে এবং মূল ভার্বের সাথে আইএনজি থাকবে, এই হলো। এরপরে অবজেক্ট থাকবে, অন্যান্য থাকবে, কিন্তু এখানে একটি ভিন্ন প্রক্রিয়া, সেটা হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর আছে পূর্বের মতো এবং গোয়ের সাথে আইএনজি, কিন্তু একটি নতুন ফর্মুলা, সেটা হলো গোয়িং টু। এইভাবে সূত্রটি থাকবে এবং থাকবে পরবর্তী একটি ভার্ব, অর্থাৎ মূল ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের 1। তাহলে এখানে নতুন যেটা পেয়েছি আমরা, যদি আমরা সূত্র হিসেবে ধরি যে ভার্বের সাথে আইএনজি, ফাইন, তাহলে ভার্বের সাথে আইএনজি আছে গোয়িং, কিন্তু অতিরিক্ত আরেকটি ভার্ব রয়েছে, সেটা হলো ভার্বের বেস ফর্ম থাকবে। তো চলুন ভিউয়ার্স, বিষয়টি ক্লিয়ার করা যাক। সে একটি ব্যবসা শুরু করতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্টার্ট আ বিজনেস। এখানে হি ইজ গোয়িং টু, সে যাচ্ছে স্টার্ট শুরু করতে, কি শুরু করতে যাচ্ছে? আ বিজনেস, একটি ব্যবসা।
তাহলে এক্ষেত্রে আমরা অতিরিক্ত একটা ভার্ব পেয়ে থাকি, সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম স্টার্ট। আরেকটি উদাহরণ লক্ষ্য করা যাক, ছাত্ররা বই কিনতে যাচ্ছে। দ্য স্টুডেন্টস আর গোয়িং টু বাই দ্য বুকস। এখানে দ্য স্টুডেন্টস হলো সাবজেক্ট, আর গোয়িং টু যাচ্ছে টু বাই কিনতে, দ্য বুকস বই কিনতে যাচ্ছে। দ্য স্টুডেন্টস আর গোয়িং টু বাই দ্য বুকস। নেক্সট, তারা একটি সভা করতে যাচ্ছে। দে আর গোয়িং টু হোল্ড আ মিটিং। তারা একটি সভা করতে যাচ্ছে। এভাবে আরও বাক্য তৈরি করা যেতে পারে, যেমন আমি একটি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি। আই এম গোয়িং টু ওপেন অ্যান অ্যাকাউন্ট। পরবর্তী যেই সূত্রটি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো কেউ কিছু হতে যাচ্ছে। 2 নম্বর সূত্রের মধ্যে পড়েছি কেউ কিছু করতে যাচ্ছে, আর এখানে হলো 3 নম্বরে হলো কেউ কিছু হতে যাচ্ছে। একটু পার্থক্য রয়েছে, খেয়াল করতে হবে। প্রাথমিক স্টেজে মনে হবে একই, কিন্তু একটু পার্থক্য রয়েছে। এখানে কোনো কাজ করা, ডিরেক্ট কোনো কাজ করাকে বোঝানো হয়েছে, এখানে হওয়া বোঝানো হয়েছে। সব কিছুই ঠিক থাকবে, শুধুমাত্র হওয়া ইংরেজিটা বসাই দিতে হবে, আর অতিরিক্ত কোনো ভার্বের প্রয়োজন না হলে নেওয়া যাবে না। যেমন সাবজেক্ট প্লাস এম ইজ আর থাকবে পূর্বের মতো, গোয়িং টু বি আসছে এখানে। এই যে বি মানে হওয়া, 2 নম্বর রুলসের মধ্যে গোয়িং টু এর পরে কিন্তু বি ছিল না, কারণ ওখানে হওয়া বা হতে যাচ্ছে এরকম কোনো কিছু ছিল না। কোনো কাজ শুরু করা, হ্যাঁ, কোনো এখানে আছে বই কেনা, তারপর আছে মিটিং ধারণ করা, এরপর আছে এই ওপেন খোলা। তাহলে এখানে যেটা পাচ্ছি সেটা হলো গোয়িং টু বি, অতিরিক্ত চলে আসছে বি। প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকতে পারে, অথবা দুটোই থাকতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অবজেক্ট ইত্যাদি। তাহলে আমরা প্র্যাকটিস করি। আমরা অতিথি হতে যাচ্ছি। উই আর গোয়িং টু বি গেস্ট। এখানে উই আর গোয়িং টু বি, আমরা হতে যাচ্ছি বি। গেস্ট কি হতে যাচ্ছে? অতিথি। এরপরে রয়েছে তারা ভবিষ্যতে নেতা হতে যাচ্ছে। দে আর গোয়িং টু বি লিডার্স। আমি একজন সাধারণ বক্তা হতে যাচ্ছি। আই এম গোয়িং টু বি আ কমন স্পিকার। এখানে আই এম গোয়িং টু বি, আমি হতে যাচ্ছি আ কমন সাধারণ স্পিকার বক্তা। এখানে নাউন অ্যাডজেক্টিভ প্লাস নাউন দুটোই রয়েছে। যেমন পূর্বেরটায় ছিল দে আর গোয়িং টু বি লিডার্স, এখানে লিডার হলো নাউন, কিন্তু এখন এই বাক্যটার মধ্যে রয়েছে আই এম গোয়িং টু বি কমন স্পিকার। এখানে কমন হলো অ্যাডজেক্টিভ, স্পিকার হলো নাউন। তাহলে এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের কম্বিনেশন লক্ষ্য করা যায়। ভিউয়ার্স লক্ষ্য করুন পরবর্তী উদাহরণটি, যেমন সে একজন পূর্ণাঙ্গ মানুষ হতে যাচ্ছে। হি ইজ গোয়িং টু বি আ পারফেক্ট ম্যান। এখানেও দুটো কম্বিনেশন পেলাম, সেটা হলো দুটো ওয়ার্ডের কম্বিনেশন পেলাম আমরা। সেটা হলো পারফেক্ট একটি অ্যাডজেক্টিভ, ম্যান হলো নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের কম্বিনেশন থেকে আমরা একটি বাক্য তৈরি করতে সক্ষম হলাম। ওকে, এরপরে রয়েছে তিনি আমাদের জন্য সমালোচিত হতে যাচ্ছেন। কি হতে যাচ্ছেন? সমালোচিত হতে যাচ্ছেন। হি ইজ গোয়িং টু বি ক্রিটিসাইজড ফর আস। এখানে হি ইজ গোয়িং টু বি, তিনি হতে যাচ্ছেন কি? ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ অর্থ সমালোচনা করা, এর পাস্ট পার্টিসিপল রয়েছে মানে অ্যাডজেক্টিভ। ক্রিটিসাইজড ফর আস, ফর আস এটা এক্সটেনশন হিসেবে থাকবে। তাহলে কি দাঁড়ালো? তিনি আমাদের জন্য সমালোচিত হতে যাচ্ছেন। হি ইজ গোয়িং টু বি ক্রিটিসাইজড ফর আস। এরপরে রয়েছে তিনি একজন স্বীকৃত শিক্ষক হতে যাচ্ছেন। হি ইজ গোয়িং টু বি আ রিকগনাইজড টিচার। রিকগনাইজ স্বীকৃত, এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে, কিন্তু এটা ভার্ব। ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে অ্যাডজেক্টিভ হয়েছে, টিচার হলো নাউন। ওকে, এবার 4 নম্বর রুলসটি লক্ষ্য করা যাক। ভিউয়ার্স, কেউ কিছু হচ্ছে, এখানে আবার ডিরেক্ট কেউ কিছু হচ্ছে এরকম কোনো এক্সপ্রেশন বা কারো অভিব্যক্তি অথবা কারো অনুভূতি যদি প্রকাশ করতে হয়, সেক্ষেত্রে স্ট্রাকচারটি এভাবে হবে। সাবজেক্ট প্লাস অ্যামিজার পূর্বের ন্যায় থাকবে, নতুন যোগ হবে হলো গেটিং, বিং, বিকামিং। গেটিং, বিং, বিকামিং প্রত্যেকটির অর্থই হলো হওয়া। প্লাস একটা নাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন উভয় থাকতে পারে, এবং এক্সটেনশন। যেমন আমি একজন প্রার্থী হচ্ছি। আই এম গেটিং আ ক্যান্ডিডেট। এখানে আমি ব্যবহার করতে পারবো আই অ্যাম বিং, বলতে পারবো আই এম বিং আ ক্যান্ডিডেট, অথবা বলতে পারবো আই এম বিকামিং আ ক্যান্ডিডেট। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স লক্ষ্য করুন, সে অহংকারী হচ্ছে। হি ইজ গেটিং বোস্টফুল। এখানে বোস্টফুল মানে হলো অহংকারী, এখানে প্রাউড ব্যবহার করা যেতে পারে। হি ইজ গেটিং প্রাউড। ওকে, এরপরে তারা ইংরেজি শিখতে মনোযোগী হচ্ছে। দে আর গেটিং অ্যাটেনটিভ টু লার্ন ইংলিশ।
এখানে দে আর গেটিং, তারা হচ্ছে অ্যাটেন্টিভ, মনোযোগী, টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে তারা মনোযোগী হচ্ছে। এখানে আমরা বলতে পারবো দে আর বিকামিং, দে আর বিং অ্যাটেন্টিভ টু লার্ন ইংলিশ। নেক্সট, আমরা সতর্ক ভোটার হচ্ছি, উই আর গেটিং কেয়ারফুল ভোটার্স। এখানে কেয়ারফুল, সতর্ক, ভোটার্স তো ভোটার বুঝতে পারি আমরা, তাহলে কেয়ারফুল হলো অ্যাডজেক্টিভ, ভোটার্স হলো নাউন। যেহেতু এখানে আমরা পার্সন বেশি তাই ভোটার্স হয়েছে। আর যদি আমি বলি যে আমি সতর্ক ভোটার হচ্ছি, সেক্ষেত্রে হবে আই এম গেটিং কেয়ারফুল ভোটার, এস হবে না তখন। এরপরে রয়েছে সে আমার সাথে বিরক্ত হচ্ছে, হি ইজ গেটিং অ্যানয়েড উইথ মি, হি ইজ গেটিং অ্যানয়েড উইথ মি। অ্যানয়েড হলো বিরক্ত হওয়া, আমার সাথে উইথ মি। সে আমার জন্য উদ্বিগ্ন হচ্ছে, উদ্বিগ্ন মানে চিন্তিত, দুশ্চিন্তা করা, এভাবেও হতে পারে। সে আমার জন্য উদ্বিগ্ন হচ্ছে, হি ইজ গেটিং ওয়ারিড ফর মি। ওয়ারিড চিন্তিত, দুশ্চিন্তা করা বা চিন্তা করা। তো ভিউয়ার্স, আশা করি বিষয়গুলো একদম ক্লিয়ার। এখানে তার মানে আমরা 4টি ধাপে 4টি রুলস পেলাম, আরও কিছু রুলস রয়েছে, আমরা সেগুলো লক্ষ্য করি প্লিজ। এ পর্যায়ে 5 নাম্বার রুলসের মধ্যে যে কি সেন্টেন্স অথবা কি ওয়ার্ড যদি বলি আমরা, কি ওয়ার্ড, সেটা হলো মনে হয় কেউ কিছু করছে। কেউ কিছু করছে বা করতেছে, এটা আমরা আগেও শিখেছি, বাট এখানে নতুন দুটো শব্দের সমন্বয় পেয়েছি, সেটা হলো মনে হয়, সম্ভাবনা। অর্থাৎ মনে হয় সে কিছু করছে, মনে হয় কেউ কিছু করছে। মনে হওয়াটা আমার, অর্থাৎ বক্তা সেটা ভাববে, কিন্তু থার্ড পারসন যে কেউ কিছু করছে তার কাজটা হয়তো বা কন্টিনিউয়াসে আছে, তার কাজটি হয়তো বা চলমান রয়েছে। এজন্য এই দুইটা কম্বিনেশনে একটি সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা এভাবে হবে, সাবজেক্ট প্লাস সিম অবলিক সিমস। সিম মনে হওয়া, সেক্ষেত্রে সিম অবলিক সিমস বসবে টু বি। এই বি হচ্ছে হওয়া, তাই এখানে বি বসছে, প্লাস ভার্বের সাথে আইএনজি বসবে। এখন কন্টিনিউয়াসের ফর্মুলা অনুযায়ী সাবজেক্ট প্লাস অ্যামিজার থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসের, আর পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার থাকে। সেক্ষেত্রে এখন এখানে কিন্তু অ্যামিজার ডিরেক্ট দেখা যাচ্ছে না, বাট বি ভার্ব দেখা যাচ্ছে। এই বি ভার্বটাই হলো বেস ফর্ম, এখান থেকে উৎপত্তি হয়েছে অ্যামিজার এবং ওয়াজ ওয়ার, এবং উৎপত্তি হয়েছে বিন। তাহলে যেহেতু এটা বি প্রেজেন্ট ফর্মে রয়েছে, তার মানে একটি বি ভার্ব থাকবে প্রেজেন্ট ফর্মে এবং ভার্বের সাথে আইএনজি, সেটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এজন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কেউ যদি মতভেদ, অর্থাৎ কারোর মধ্যে যদি কোনো মতভেদ লক্ষ্য করা যায়, সেটা যেতেও পারে। যেমন হি সিম, দে সিম, তাদের মনে হয়, অর্থাৎ মনে হয় তারা কিছু একটা করছে। এই যে মনে হওয়াটা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাই সেক্ষেত্রে এখানে প্রেজেন্ট টেন্স বলতে পারি, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারি। কিন্তু এখানে মূল ফোকাসটা হলো অপেক্ষা করার ব্যাপারে। তো অপেক্ষা করার কাজটি কন্টিনিউয়াসে আছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। দে সিম টু বি ওয়েটিং, দে সিম টু বি ওয়েটিং, তাদের বা তারা মনে হয় অপেক্ষা করছে। লোকটি মনে হয় তোমাকে খুঁজছে। এই রকমের বাক্য কিন্তু আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, কিন্তু প্লিজ আপনারা প্র্যাকটিস করুন, বাংলায় নয় ইংলিশে প্র্যাকটিস করুন। যদি আপনার ইচ্ছা থাকে আপনি স্পোকেন ইংলিশ শিখবেন, সেক্ষেত্রে, নতুবা নয়। প্রয়োজন যদি না হয় স্পোকেন, তাহলে প্রয়োজন নেই, তাহলে বাংলায় বলবেন। দ্য ম্যান সিমস টু বি সিকিং ইউ, এখানে দ্য ম্যান হলো সাবজেক্ট, সিম এস কেন হয়েছে, তার কারণ দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে এই জন্য অবলিকে সিম হতে পারে অথবা সিমস হতে পারে, এখানে সিমস হয়েছে। সিমস টু বি সিকিং ইউ, সিকিং ইউ, সিক মানে খোঁজা। তাহলে পুরো বাক্যটির অর্থ কী দাঁড়ায়, লোকটি মনে হয় তোমাকে খুঁজছে অথবা আপনাকে খুঁজছে। দ্য ম্যান সিমস টু বি সিকিং ইউ। এরপরে রয়েছে সে মনে হয় ইংরেজি শিখছে, হি সিমস টু বি লার্নিং ইংলিশ। পুরো ওই সব বাক্যগুলো সেম, তাই আমি বিশ্লেষণ করছি না। সে মনে হয় দ্রুত হাঁটছে, হি সিমস টু বি ওয়াকিং ফাস্ট। এখানে ফাস্ট একটি অ্যাডভার্ব চলে আসছে। যাই হোক, তাহলে বিষয়টি একদম ক্লিয়ার হওয়া উচিত আমি মনে করি। চলে যাচ্ছি পরবর্তী রুলসে, সেটা হলো কেউ কাউকে কিছু করছে বা করে দিচ্ছে। এভাবে যদি হয় তাহলে তার স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচারের মধ্যে সব কিছুই ঠিক থাকবে, মূল স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যামিজার ঠিক থাকবে। এখন মেকিং শব্দটি চলে আসবে। মেক অর্থ তৈরি করা, আর তার আবার
এই মেক দ্বারা অন্যের মাধ্যমে কোনো কাজ করিয়ে নেয় অথবা কাউকে কাজ করে দেয়া, এভাবে বোঝানো হয়। তাই এখানে মেক চলে আসবে। যেহেতু এখানে বলা হয়েছে সূত্রের মধ্যে কেউ কাউকে কিছু করে দিচ্ছে বা করছে, সেক্ষেত্রে এখানে মেকের ভার্বটার ব্যবহার নিয়ে আসবো আমরা, কিন্তু আইএনজি করব কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন তারা বিষয়টিকে কঠিন করছে, they are making the matter difficult. ভিউয়ার্স, লক্ষ্য করুন এই সূত্রটি কিন্তু একটি চমৎকার সূত্র, যেটি আসলে সাধারণত আমরা ইউজ করি না, বাট বাংলা এরকম বাক্য অনেকভাবে ইউজ করি, কিন্তু ইংরেজি বাক্যগুলো আমরা ইউজ করতে পারি না। তার কারণ হলো এগুলো আমরা প্র্যাকটিস করি না। লক্ষ্য করা যাক আরেকটি উদাহরণ, যেমন আমি তাদেরকে প্রস্তুত করছি, আই এম মেকিং দেম প্রিপেয়ার্ড, আমি তাদেরকে প্রস্তুত করছি। পূর্বের বাক্যটি ছিল লোকটি এটাকে সহজ করছে, দ্য ম্যান ইজ মেকিং ইট ইজি। এর পূর্বেরটা ছিল তারা বিষয়টিকে কঠিন করছে, সেটা হলো দে আর মেকিং দ্য ম্যাটার ডিফিকাল্ট। ওকে, তাহলে মেকের ব্যবহারটা দিয়ে আমরা নতুনভাবে আরও বাক্য তৈরি করতে পারলাম। এরপরে রয়েছে রুল নাম্বার 7 কি কাউকে কিছু করতে দেওয়া, কাউকে কিছু করতে দেওয়া, বলতে দেওয়া, আসতে দেওয়া ইত্যাদি। এখন এখানে এটা আসলে মূলত অনুমতি বোঝানো হয়। কি বোঝানো হয়? অনুমতি। যেমন কাউকে কিছু করতে দেওয়া, তার মানে কোনো কাজ করতে দেওয়ার ব্যাপারে অনুমতি দেওয়া গেল, করতে বলা হলো, অনুমতি দেয়া হলো, এই টাইপের। সেক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর, থাকবে পূর্বের ন্যায়। আর চলে আসবে লেট ভার্ব, লেট দ্বারা অনুমতি দেওয়া হয়, তার মানে লেট অর্থ অনুমতি দেওয়া, সেইটার সাথে আইএনজি যোগ করা হবে, লেটিং। এরপরে সামবডি অথবা সামথিং ইত্যাদি থাকবে। তাহলে কি রয়েছে এখানে আমরা একটু লক্ষ্য করি, আমরা তাকে সেখানে যেতে দিচ্ছি, অর্থাৎ যাওয়ার জন্য তাকে অনুমতি দিচ্ছি। এভাবে যদি বাক্যটি হয় সেক্ষেত্রে ইংরেজি বাক্য হবে উই আর লেটিং হিম গো দেয়ার। একটু বলে রাখি, সাবজেক্ট প্লাস এম ইজ আর থাকবে, লেটিং, তারপরে সামবডি, সামথিং, অর্থাৎ এখানে একটি অবজেক্ট বসবে, এরপরে বসবে একটি ভার্ব। এখানে ছোট করে লেখা আছে V1, তার মানে হলো উপরে লক্ষ্য করো ভিউয়ার্স, যারা স্টুডেন্ট রয়েছে তারা লক্ষ্য করো, V1 মানে হলো ভার্ব 1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম থাকবে। এই যে উদাহরণের মধ্যে আমরা লক্ষ্য করি, আমরা তাকে সেখানে যেতে দিচ্ছি, সেটা হলো উই আর লেটিং হিম গো দেয়ার। এরপরে রয়েছে এখানে লেটিং হিম গো, এখানে গো ভার্বটির প্রেজেন্ট ফর্ম রয়েছে। পরবর্তী উদাহরণ আছে সে আমাকে ইহা ব্যবহার করতে দিচ্ছে, হি ইজ লেটিং মি ইউজ ইট, ইউজ ভার্বের বেস ফর্ম বসাতে হবে এখানে। এরপরে রয়েছে সে আমাকে প্রস্তুত হতে দিচ্ছে, হি ইজ লেটিং মি বি প্রিপেয়ার্ড। এখন হতে, হওয়া, এই জন্য কিন্তু বি চলে আসছে এখানে, হি ইজ লেটিং মি বি প্রিপেয়ার্ড। আমরা তাকে পরিচিত হতে দিচ্ছি, উই আর লেটিং হিম বি ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার মানে হলো পরিচিত হওয়া বা পরিচিত, বি হচ্ছে হওয়া। ওকে, নেক্সট চলে যাই পরবর্তী আরেকটি সূত্রে, সেটা হলো কেউ কিছু করতে সক্ষম হতে যাচ্ছে, সক্ষম হতে যাচ্ছে। সক্ষম পূর্বে ছিল না, এখন হতে যাচ্ছে, বা এখনও নেই কিন্তু সামনে হবে, এভাবে টাইপে বোঝানো হচ্ছে। বাট কাজটি কন্টিনিউয়াসে থাকবে। যেমন এখানে গঠন হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর, গোয়িং টু বি অ্যাবল। গোয়িং টু বি অ্যাবল মানে সক্ষম হতে যাওয়া, অ্যাবল মানে হলো সক্ষম। এরপরে থাকবে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব বলতে টু এবং ভার্বের একটা বেস ফর্ম থাকবে। যেমন সে কাজটি করতে সক্ষম হতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু বি অ্যাবল, হি ইজ গোয়িং টু বি অ্যাবল। এখানে অ্যাবল অর্থ হলো সক্ষম হওয়া, কি করতে সক্ষম হওয়া, টু ডু দ্য ওয়ার্ক, হি ইজ গোয়িং টু বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে সক্ষম হতে যাচ্ছে। এরপরে হচ্ছে আমরা তাদেরকে সাহায্য করতে সক্ষম হতে যাচ্ছি, উই আর গোয়িং টু বি অ্যাবল টু হেল্প দেম। এখানে টু হেল্প দেম তাদের সাহায্য করতে এভাবে বোঝানো হয়েছে, এবং সক্ষম হতে গোয়িং টু বি অ্যাবল, উই আর গোয়িং টু বি অ্যাবল টু হেল্প দেম। ভিউয়ার্স, লক্ষ্য করুন পরবর্তী রুলসটি, সেটি হলো হতে পারে কেউ কিছু করছে। এখন মনে হয় বা হতে পারে দুটোই সেম,
ওখানে ডিরেক্ট আমরা ব্যবহার করেছি মনে হয়, এখানে হতে পারে, কিন্তু ভাবার্থ একই। ফর্মুলাটা দুভাবে ব্যবহার করে যেতে পারে। হতে পারে এভাবে যদি আসে তাহলে আমরা মে ব্যবহার করতে পারবো, আর যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে আমরা সিম ব্যবহার করব। আর বাকিগুলো সব আগের মতোই থাকবে, অর্থাৎ এখানে মে একটি মোডাল অক্সিলারি ভার্ব, এই জন্য মে বি বসবে, তার সাথে বসবে ভার্ব প্লাস আইএনজি কন্টিনিউয়াসের জন্য। যেহেতু এখানে বি ভার্ব রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি থাকবে, তাই এটা কন্টিনিউয়াস টেন্স। যেমন একটু ব্যতিক্রম, এগুলো একটু ব্যতিক্রম কন্টিনিউয়াস টেন্স, অথবা নর্মালি এগুলো লক্ষ্য করা যায় না, বাট এটা কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এটা ইচ্ছা করলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা যায়, যেহেতু হি মে, দ্য স্টুডেন্টস মে, এরপরে হলো গিয়া দ্য, দে মে বি ইত্যাদি, তাহলে এটা প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে নেওয়া যায়। কিন্তু যেহেতু এটা আবার বলে দিয়েছে নাও, অর্থাৎ এখনই, অথবা কোনো কাজ চলতেছে, তার মানে এখন বোঝানো হয়, সেক্ষেত্রে এটা প্রেজেন্ট ইনডিফিনিট নয়। এবং স্ট্রাকচারও মিলে গিয়েছে, বা বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন হতে পারে তিনি এখন ঘুমাচ্ছেন, এই বাক্যগুলো আমরা কিন্তু ইউজ করি বাংলায়, বাট ইংরেজিতে করা হয় না। সুতরাং আমি রিকোয়েস্ট করব ভিউয়ার্স এবং যারা স্টুডেন্টস রয়েছে আমার, অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। হি মে বি স্লিপিং নাও, হি মে বি স্লিপিং নাও, হতে পারে তিনি এখন ঘুমাচ্ছেন। পরে আরেকটি উদাহরণ রয়েছে দুটি, হতে পারে ছাত্ররা বইটি পড়ছে, দ্য স্টুডেন্টস মে বি রিডিং দ্য বুক নাও, হতে পারে তারা বিশ্রাম নিচ্ছে, দে মে বি টেকিং রেস্ট, দে মে বি টেকিং রেস্ট, হতে পারে তারা বিশ্রাম নিচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স। আজকের জন্য এটা হলো লাস্ট 10 নম্বর রুলসটার লাস্ট এবং সর্বশেষ, অর্থাৎ আজকে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি পুরোটাই শেষ করে দিলাম। প্রেজেন্ট ইনডিফিনিটের অনেকগুলো পার্ট প্রয়োজন হয়েছে, বাট এখানে আর কোনো পার্ট প্রয়োজন হবে না। আমি একটু লং করেছি আজকে, এবং বর্ণনাগুলো একটু কমিয়ে দিয়েছি বিশ্লেষণ করাটা। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, পরবর্তী ভিডিওগুলো যাতে আরও সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করা যায়, সেই জন্য সবাই কমেন্ট করে জানাবেন। ওকে, 10 নম্বর রয়েছে কাউকে দ্বারা কিছু করিয়ে নেয়া বা কিছু করিয়ে নিচ্ছে, এরকম বোঝানো হয় কন্টিনিউয়াসে। কাউকে দ্বারা বা কারো দ্বারা কিছু করিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস একটি আবার মেকিং চলে আসবে। ওই কারো দ্বারা কোনো কাজ করিয়ে নেওয়ার ক্ষেত্রে তো মেক ব্যবহার করা হয়, এবং পার্সন বা প্রোনাউন, পার্সন মানে হি, রহিম, করিম, এরপরে জাহিদ ইত্যাদি, অর্থাৎ কোনো লোকজন হতে পারে, আর প্রোনাউন হি, শি, দে ইত্যাদি, প্লাস ভার্ব ওয়ান। ওকে, সে আমাকে দিয়ে কাজটি করাচ্ছে, সেক্ষেত্রে হবে হি ইজ মেকিং মি ডু দ্য ওয়ার্ক, হি ইজ মেকিং মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজটি করাচ্ছে। আরও রয়েছে সে তোমাকে দিয়ে বইটি কেনাচ্ছে, হি ইজ মেকিং ইউ বাই দ্য বুক, হি ইজ মেকিং ইউ বাই দ্য বুক। সো আমরা বুঝতে পারলাম যে এই কাউকে বা কারো দ্বারা কোনো কিছু করিয়ে নিচ্ছে কন্টিনিউয়াসে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা মেকিং ব্যবহার করব অ্যামিজারের সাথে, এবং বাকিটা বাংলা বাক্যের প্রয়োজন অনুযায়ী ইংরেজি প্রতিশব্দ নিয়ে আমরা বাক্য তৈরি করতে পারবো। তাহলে পুরো দুটো বাক্য কি হলো, সে আমাকে দিয়ে কাজটি করাচ্ছে, হি ইজ মেকিং মি ডু দ্য ওয়ার্ক। এরপরে রয়েছে সে আমাকে দিয়ে বইটি কেনাচ্ছে, হি ইজ মেকিং ইউ বাই দ্য বুক। ওকে ভিউয়ার্স, নো মোর টুডে, আল্লাহ হাফেজ।